এমন মুহূর্তে তোমরা আসলে কোন আক্কেলে? কিছু যদি হয়ে যেত নায়েলের? ওই বেয়াদবের এত সাহস নেই যে আমার গায়ে হাত দিতে পারবে। তোমরা নিজেদের খেয়াল রাখবে না? মৌনতা গায়ে মাখে না। উপস্থিত শ্বশুর শাশুড়ি উপেক্ষা করে বলে, আপনি কেন ওই উগ্র লোকটার সাথে লাগতে যান? সে যা ইচ্ছা করুক, আপনি আপনার মতো থাকবেন। ইমরোজ তার কথায় গ্রাহ্য না করে বাবার উদ্দেশ্যে বলল, এই ছেলেকে তুমি এই ঘরে রাখলে সুখ শান্তি আর থাকবে না আব্বু। এর প্রমাণ তোমরা নিজেই দেখেছ। যদি ভালো থাকতে চাও ওটাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে ঘর আর সম্পত্তি থেকে, তবেই দেখবে আক্কেল ঠিক জায়গায় এসে যাবে। দোতলার থেকে তপবন ত্রস্ত পায়ে নেমে আসে। বাবা ভাইয়ের দিকে তাকিয়ে বিক্ষিপ্ত মেজাজে বলল, কি করছো তোমরা? ও এখানে সারা জীবন থাকতে আসেনি, মাত্র 3 মাসের জন্য এসেছে, তাও নায়েল আর তানসানের জন্য। এমন আচরণ করছো কেন? তোমরা ঘরের মানুষ যদি ওর সাথে একটু ভালো ব্যবহার না করো, তবে ও কি করে নতুন করে বাঁচার আগ্রহ পাবে? তকদির শিকদার এবার গর্জে উঠলেন বড় ছেলের উপর। এই যে এগুলো করে তুমি আজ ওই পাগল কুলাঙ্গারকে, আজ বড় ভাইকে মারতে উঠতে ও দ্বিধাবোধ করেনি, এরপরও বলছো ওর সাথে ভালো ব্যবহার করতে। আব্বু অবুঝের মতো কথা বলছো কেন? ক্ষততে বারবার আঘাত লাগলে সেই ক্ষত ভরে না, বরং আরো তাজা হয়ে ওঠে। তোমার উচিত ততক্ষণে ওষুধ লাগানো, তবেই না সেটা ঠিক হবে। ক্ষততে ওষুধ লাগানোর মতো সময় শেষ তপবন। ওই ছেলেকে এখন আটকাতে হবে রিহাবে, নয়তো মৃত্যু ছাড়া গতি থাকবে না ওর। আমি ওকে সামলে নেব আব্বু, কিন্তু দয়া করে ও যে কয়দিন আছে ওকে শান্তিমতো থাকতে দাও। ওকে শান্তিতে থাকতে দেওয়া মানে মদ খেয়ে ওই বিছানায় পড়ে থাকা তপবন। এটা আমি সহ্য করব? আমার নাতি নাতনিদের নিয়ে গড়া এত সুন্দর ঘরে আমি এসব চলতে দেব? প্লিজ আব্বু, মাত্র 3 মাস। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব এরজকে সঠিক পথে আনার। তপবন অনুনয় করে বলল। তকদির শিকদার নির্বাক থমথমে মুখে খাবার টেবিলে বসলেন। নির্জনা বেগম এরোজকে ফোন দেয়, কিন্তু ফোন সুইচড অফ। সে দীর্ঘশ্বাস ফেলে আর মাজেদা খাবার বাড়তে লাগলেন। পরিস্থিতি একটু শিথিল হতে নির্জনা বেগম দৃষ্টি আকর্ষণ করে দীর্ঘ 10 বছর পর বড় ছেলের মাঝে বহুল আকাঙ্ক্ষিত সেই পরিবর্তন দেখে মাতৃমন উল্লাসে মেতে উঠল। ছেলেকে একটু একটু করে গুছিয়ে উঠতে দেখে তপবন নত শির গলা খাকারি দিয়ে খেতে বসলো। নত মস্তকে নির্জনা বেগম মিটিমিটি হাসছে। এই মিটিমিটি হাসি প্রশান্তি, ঠিক এই পরিবর্তনটুকু আনার জন্যই তো তার এত শত প্রচেষ্টা। সন্তানদের সুখে সুখ খোঁজা এক মা আসে। হয়তো ছেলের ভবিষ্যৎটা অন্যরকম সুখের হতে যাচ্ছে। সাথে অন্তঃস্থল থেকে রূপকথার প্রতি ক্ষোভও একটু কমলো। তপবনের মাঝে এই ক্ষুদ্র দেখতে বৃহৎ পরিবর্তনটাই তার প্রমাণ যে অন্তত দুজনের একটা সুন্দর স্বাভাবিক নির্ঝঞ্ঝাট সম্পর্কে রয়েছে। শত দুশ্চিন্তার মাঝেও তকদির শিকদারও আর চোখে ছেলের মধ্যে কামনীয় এই পরিবর্তনটা দেখে প্রশান্তির এক নিঃশ্বাস ফেললেন। এরপর সময়ের তারতম্যে কেটে যায় বেশ কিছুদিন। শিকদার পরিবারের অসুস্থ পরিবেশে অসুস্থতা কখনো মুখ লুকায় তো কখনো তীব্রভাবে প্রকট হয়। দীর্ঘ 7 দিন রূপকথা কলেজে যায়নি, আজ গিয়েছিল ক্লাস টেস্ট থাকায়। অন্যদিকে বয়সের উত্তেজিত সময়ে থাকা ছেলেটার অদ্ভুত উত্তেজনা হয়ে দাঁড়ায় নিতান্তই পিচ্ছি এক মেয়ে। দীর্ঘ 1 সপ্তাহে চঞ্চল অস্থির দৃষ্টি স্থির হয়ে আসে ভিড় ঠেলে কামনীয় মুখটি দৃশ্যমান হতেই। ত্রিশানের ওষ্ঠকোণ বেঁকে যায় কুচকানো মুখটি দেখে। রূপকথা অলস পায়ে গেটের পথে হাঁটছিল। হঠাৎ করে সামনে কেউ দাঁড়িয়ে গেলে সে হকচকিয়ে গেল। ত্রিশানকে দেখে চোয়াল শক্ত করে বলল, কি সমস্যা? এভাবে পথ আটকালেন কেন? এতদিন আসনি কেন? ত্রিশান গম্ভীর গলায় শুধালো। রূপকথা খেকিয়ে উবে বলল, তা আপনাকে বলবো কেন? কারণ আমি তোমার প্রিন্সিপালের ছেলে, তাই। প্রিন্সিপালের ছেলে কিন্তু প্রিন্সিপাল না। আমি কোনো জবাব দিতে বাধ্য নই। ভীষণ রুক্ষ কণ্ঠে ত্রিশানের রাগ হওয়ার কথা থাকলেও হলো তার উল্টোটা। সে অভিভূত হয়ে বলল, ও আই লাইক ইট। যত না হাইট তার থেকে তেজ বেশি, দারুণ মিসম্যাচ হবে। এখন জলদি জলদি ফোন নাম্বার দাও। মানে? ত্রিশান চোখে এসে খানিকটা নুয়ে আসে। বেজায় বেটে মেয়েটির পানে বলে, বাড়ি যাওয়ার ইচ্ছা আছে? থাকলে নাম্বার দাও আর বাড়ি যাও। আর আগামী কাল থেকে যেন কলেজ বন্ধ না হয়, তবে কিন্তু পাশ করা মুশকিল করে দেব। রূপকথা দাঁতে দাঁত চেপে বলল। আপনি একটা অভদ্র। ত্রিশান স্মিত হেসে বলল, ফুরসত দিয়ে সভ্যতা শিখাতে দিন। ফেরি টেলস শিক্ষক আপনি হলে আমি সব শিখতে রাজি। পথ ছাড়ুন আমার। নাম্বার দাও, পথ ছেড়ে দেব। রূপকথা চোয়াল শক্ত করে তাকায়। অভদ্রের মতো হাসতে থাকা ছেলেটার পানে দাঁতে দাঁত চেপে গতকাল রাতের মুখস্থ করা নাম্বারটা গড়গড় করে বলে দিয়ে বলল, এখন পথ ছাড়ুন।
আগামীকাল যেন 9টার মধ্যে কলেজে দেখি। রূপকথা শুনল না, গটগট করে চলে যায়। রোজ কান্নায় স্ত্রী সন্তানকে দেখে তপবন স্মিত হাসল। তাদের পৌঁছে দিয়ে নিজে ছুটে নিজ গন্তব্যে। তানশানের মাঝে আজ কেমন অদ্ভুত অস্থিরতা। সেই অস্থিরতা নিয়ে সে দ্রুত ঘরে চলে যায়। রূপকথা ধীরে স্থির বাড়িতে ঢুকতে এক উৎসবমুখর পরিবেশ দেখে কিছুটা বিভ্রান্ত হয়। যে যার মতো ছুটাছুটি করছে, পুরো বাড়ি পরিষ্কার করছে দুটো লোক, আরেকজন মহিলা। এদের সে চেনে না। নির্জনা বেগম সবাইকে দিক নির্দেশনা দিচ্ছেন কাজের। বসার ঘরে যেতেই শাশুড়ির বাঁকা দৃষ্টি শিকার রূপকথা কিছুটা মিইয়ে গেল। সে সালাম দিয়ে দ্রুত উপরে চলে গেল। নির্জনা বেগম পেছন থেকে রূপকথাকে দেখে মাজেদাকে দেখিয়ে বললেন, শিকদার বাড়ির বড় বউ স্কুল ড্রেস পরে নাচতে নাচতে ছেলের সাথে স্কুলে যায়, লজ্জাও নেই। আমার পরে এই সংসারে কি হবে তা আল্লাহ জানে। আরে এখানে ঝুল ঝাড়ছিস না কেন? এখানটায় ঝাড়। চিৎকার করতে করতে নির্জনা বেগম আবারও ছুটল অন্য পাশে। রূপকথা কটূক্তিগুলো শুনল নীরবে। ঘরের দিকে যেতেই করিডোরে ব্যাগ হাতে দাঁড়িয়ে থাকা তানশানের সাথে চোকাচুকি হলো। সে দাঁড়িয়ে গিয়ে শুধায়, কিছু লাগবে তোমার? তানশান নীরবে নাকচ করে আবারও ঘরে ঢুকে গেল। রূপকথা ঘরে গিয়ে মিনিট পাঁচেকের মাঝে পোশাক বদলে শাড়ি পরে গহনা পরে মাথায় কাপড় টেনে ঘর থেকে বের হতে করিডোরে আবারও শাশুড়ির দেখা মেলে। মই দিয়ে একজন সিলিংয়ে ঝুল পরিষ্কার করছে আর সে দিক নির্দেশনা দিচ্ছেন। তাকে দেখতেই নির্জনা বেগম অন্যদিকে দৃষ্টি রেখে গমগমে স্বরে বললেন, মেজ বৌমার কাছে যাও, সাহায্য করো, তার শরীর ভালো না। এত মানুষের রান্না করে সে পেরে উঠছে না। আগে যেই কাজ একা হাতে করতো এখন তার এক ভাগ করতেই সে হাঁপিয়ে যায়। শরীর কি পরিমাণে ভেঙেছে, তবু নিজের শরীরের পরোয়া না সে। আর অন্যদিকে ঘরের বড় বউ হয়ে তুমি স্কুল করে বেড়াচ্ছ। নিজের ছোট যাকে দেখে লজ্জা হওয়া উচিত তোমার। আমার জীবনের অন্যতম ভুল সিদ্ধান্তের কারণে তুমি আমার সামনে এখনো দাঁড়িয়ে আছো। এবারে রূপকথা একটাও জবাব দিল না। সংসার জীবন হয় কঠিন শুনে এসেছে। সেই কঠিনের অন্যতম আরেক কারণ বোধহয় এটাই। দ্রুত পায়ে রান্নাঘরে ঢুকতেই ঘেমে জুবুথুবু মৌনতাকে দেখে ফোঁস করে নিঃশ্বাস ফেলল। বিশাল আকৃতির এক কড়ায় মাংস নাড়ছে সে। পাশেই জবা দাঁড়িয়ে। সে এগিয়ে যেতেই জবা শুধায়, বড় ভাবি জানাইছেন? ভালো হইছে। এখন একটু মাইজা ভাবিজানের উপর থিপা চাপ কমবে। আপা, এটা আপনি করতে পারতেন। মৌনতার হাত থেকে খুন্তিটা নিতে নিতে বলে রূপকথা, সে দেবে নাকি? এ তো আপনি দেখা কিছু কয় নাই। আমি অনেকবার কইছি কিন্তু দেয় নাই। জবা বিকৃত কণ্ঠে বলল। মৌনতা শাড়ির আঁচলে ঘাম মুছতে মুছতে গিয়ে চেয়ারে এনে বসে। ঘন ঘন নিঃশ্বাস ফেলে বলে, এইসব বাদ দাও তোমরা। আমার অসুস্থতা লেগেই থাকবে, তাই বলে কাজ না করে বিছানায় শুয়ে থাকা মানে অসুস্থতাকে প্রশ্রয় দেওয়া। আরও 3 রকমের রান্না বাকি আছে, সেটা করতে হবে। রূপকথা বনু, একটু সাহায্য করো। পাতারি মাছ, হাঁসের মাংস আর ডিমটা তুমি বসিয়ে দাও। আমি আর পারছি না, পা ফেটে যাচ্ছে ব্যথায়। রূপকথা মলিন মুখে মাথা নাড়ল মৌনতার ব্যথাতুর মুখশ্রী দেখে। পাশে টেবিল ভর্তি ভিন্ন ভিন্ন রকমের খাবার সাজিয়ে রাখা। এতগুলো খাবার একা রান্না করেছে। মৌনতার প্রতি শাশুড়ির দুশ্চিন্তা দেখে তার হাসি পায়। এই রান্নাগুলো যদি জবা আপার মাজেদা চাচি করতো তবে তুলকালাম বাঁধিয়ে দেবে, তাতে খাবার যতই সুস্বাদু হোক না কেন। আর তারা যদি বাজেভাবে রান্না করে তবে সেটা নীরবে খেয়ে নেবে। তপ্ত শ্বাস ফেলে মৌনতাকে বলল, আপনি ঘরে চলে যান ভাবি, গোসল করে বিশ্রাম নিন, বাকিটা আমি সামলে নেব। মৌনতা দ্বিরুক্তি করে না। শরীর থেকে পেরে উঠছে না সে। রূপকথা রান্না করলে শাশুড়ি টু শব্দটি করবে না। সে উঠতে উঠতে বলে, জবা বলে বলে দেবে তোমায় কি কি কতটুকু পরিমাণ দিতে হবে, ঠিক আছে? রূপকথা মাথা নেড়ে শুধায়, আজকে কি কোনো উৎসব ভাবি? না মানে এত আয়োজন? মৌনতা হাসি মুখে মাথা নেড়ে বলল, হ্যাঁ, উৎসবই তো। আগামীকাল তানশানের জন্মদিন। এই দিন এই বাড়ির জন্য ঈদের দিনের সমান। আজ বিকেল থেকে অতিথিরা আসবে। তাদের অতিথি বলা যায় না, তারা আমাদের নিজস্ব মানুষ। আর আগামীকাল বিশাল মিলাদের আয়োজন হবে। সেখানে এতিমসহ অনেক হুজুর এবং পথ শিশুরা খাওয়া দাওয়া করবে। আর আমাদের আত্মীয় স্বজনরাও আসবে। সেখানে আমাদের কোনো কাজ নেই, সব বাবুর্চিরা করবে। রূপকথা মৃদু আশ্চর্য হয় তানশানের জন্মদিনের কথা শুনে। এত বিশেষ একটা দিন কই? তাকে তো আগে থেকে কেউ কিছু বলল না, অথচ কত আয়োজন করা হচ্ছে। গতকাল রাতেও তো বাবা ছেলের সাথে বসে পড়াশোনা করেছিল, একবার বলতে তো পারতো। মলিন তারা আছড়ে পড়ে তার মাঝে। সে তানশানের দূরের কেউ নয়। একদিন একটা সুসম্পর্ক হবে তাদের মাঝে। এতদিন এমনটা ভাবলেও আজ যেন স্পষ্ট সে কাছের মানুষ তো নয়, বরং সে সৎমা।
তাকে কেউ পছন্দ করে না এই বাড়ির মানুষেরা, সে ঘৃণ্য একজন মানুষ, তাই তো তাকে একটাবার কেউ জানালো না এই উৎসব মুখর আয়োজনের কারণ। ছোট্ট মনটিতে গভীর আঘাত হানে। স্বল্প সময়ের মাঝে অন্তরালে বহু নেতিবাচক প্রভাব পড়ে। রূপকথা নিজেকে গুটিয়ে নেওয়ার মনোভাব তৈরি হয়ে গেছে ইতিমধ্যেই। নির্জনা বেগম পুরো ঘরময় তোড়জোড় চালাচ্ছেন। এখানে ওটা রাখো, অমুকের জন্য এটা এনে রাখো, ওটা এনে রাখো। তখন ড্রাইভার ডালায় ডালায় মিষ্টি এনে রাখছে বসার ঘরে। নির্জনা বেগম সেগুলো দেখতে দেখতে মৃদু বিরক্তি নিয়ে তাকায় তানশানের দিকে। তানশান অজস্র বারের মতো অনুনয় করে বলল, দাদুমণি প্লিজ। কোনো প্লিজে কাজ হবে না দাদু ভাই। জন্মদিনের উপহার রাত 12টার সময় দিতে হয়, আর তুমি তোমার উপহার রাত 12টার পাবে। এখন আমার পিছু ছাড়ো, অনেক কাজ আছে। এখনো ফল পরিমাণ মতো আনেনি তোমার বাবা। তিনটা ছেলে, অথচ সব আমায় আনাতে হচ্ছে ড্রাইভার দিয়ে। নির্জনা বেগম গম্ভীর গলায় বললেন। দাদুর কথায় তানশান অসহায় দৃষ্টিতে তাকায় ঘড়ির দিকে। দুপুর 2:30 বাজে মাত্র। রাত 12টা যেন কয়েক দশক দূরত্ব এর সমান মনে হলো তার কাছে। সে উৎকণ্ঠা নিয়ে বলে, দাদুমণি 12টা বাজতে আর অল্প কিছু ঘন্টা আছে। ইটস নট এ বিগ ডিল। আমারই তো উপহার, কি যায় আসে সময়। দুপুর 2টা কিংবা রাত 12টা। তপবন ব্যস্ত গতিতে রান্নাঘরের দিকে যাচ্ছিল। ছেলের করুণ আবদার মাখা কণ্ঠে তার গতিরোধ হয়ে আসে। সে সতর্ক চাহনিতে তাকায় মায়ের দিকে। বাবাকে দেখতে তানশান বলে, পাপা সে সামথিং, আমারই তো গিফট, এখন দিলে সমস্যা কোথায়? তপবন মায়ের পানে চেয়ে নম্র কণ্ঠে বলল, দিয়ে দিন। তারপর তুমিও বলবে তোমারটাও এখনই দিয়ে দিতে। মায়ের কথায় তপবন ম্লান হাসলো, লহুস্বরে বলল, 1 বছর? 1 বছর অপেক্ষাটা অনেক দীর্ঘ। আপনি দিলে হয়তো অপেক্ষা নামক যন্ত্রণাদায়ক অনুভূতিটা একটু কমবে। ইয়েস পাপা ইজ রাইট, অপেক্ষা অনেক যন্ত্রণাদায়ক। তানশান অনুনয় করে বলে। নির্জনা বেগমের মুখশ্রী ফ্যাকাশে হয়ে গেল ছেলে নাতির আকাঙ্ক্ষা ভরা মুক্তি দেখে। উদাসীন কণ্ঠে বলে, এতদিন তো তাও অপেক্ষা করতে যে বছর শেষে কিছু পাবে, কিন্তু আজকের পর থেকে আর অপেক্ষা নামক যন্ত্রণাদায়ক অনুভূতি অনুভব করতে হবে না, এটাই শেষ। হতবাক তানশান। তপবনের মুখশ্রীতে অন্ধকার ছেয়ে গেল। তপবনের মুখশ্রী ঠিক একই হারে বিবর্ণ হলো যেমনটা হয়েছিল বহু বছর পূর্বে, যখন তার বুকের মাঝে ছটফট করতে থাকা মেয়েটি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল। গলদেশে কিছু দলা পাকতে লাগলো আরেকবার। চিরতরে হারিয়ে ফেলার সময় এসে যেতেই তানশানের নাক কান লাল হয়ে উঠল অচিরে। বিবর্ণ সর্বহারা তার চাহনি অস্ফুট স্বরে শুধায়, এটাই শেষ, আর কখনো পাবো না। নির্জনা বেগম মলিন হেসে বলে, আজ তোমার 15তম জন্মদিন, আর এটা তোমার 15তম এবং শেষ উপহার তোমার মায়ের তরফ থেকে। উপচে পড়া বিষণ্ণতায় চোখ টলটল করে উঠলে তানশান মাথা নত করে নেয়। ক্ষীণস্বরে বলে, ও তবে থাক, দরকার নেই। এটা আজ নয়, বরং কাল রাত 12টায় দিও। আজ দিলে তো অপেক্ষা ফুরিয়ে যাবে। কখনো কখনো অপেক্ষা নামক যন্ত্রণাদায়ক অনুভূতিটাও আনন্দের হয়, যদি অপেক্ষা ফুরালে পৃথিবীর সবচেয়ে সুন্দর কিছু পাওয়া যায়। তানশান ভাঙা কণ্ঠে বলেই মন্থর গতিতে সেখান থেকে চলে যায়। বক্ষস্থল জুড়ে এক অবর্ণনীয় হাহাকার। তপবন নিয়ে রান্নাঘরের দিকে পা বাড়ায়। নির্জনা বেগম উদাসীন ফ্যাকাশে নয়নে তাকিয়ে রয় দুই পথে চলে যাও বাবা ছেলের দিকে। অন্তরালে বলে উঠে, বাবা ছেলের জীবনের এই গল্পটা অন্যরকম হলে ভালো হতো। তপবন রান্নাঘরে ঢুকতেই জবা ব্যস্ত কণ্ঠে বলল, বড় ভাইজান মাছ ভাইজা রাখছে, বড় ভাবিজান আপনি ভর্তা বানান, আমার কাজ আছে। আপনারে বড় ভাবিজান সাহায্য করবে। কর্মব্যস্ততায় আচ্ছন্ন রূপকথা কোনরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করে না। সে নতমস্তকে শুধায়, কি সাহায্য করব? তপবন কিছুটা হতচকিত দৃষ্টি ফেলে রূপকথার দিকে। মন মস্তিষ্কে দাপিয়ে বেড়ানো হাহাকারগুলো লুকিয়ে নেয় লম্বা নিঃশ্বাস ফেলে। নিজেকে ধাতস্থ করে মিহিসরে বলে, কিছু করার প্রয়োজন নেই, আমি পারবো। রূপকথা আর প্রত্যুত্তর করে না, নিজ কর্মে ব্যস্ত হয়ে পড়ে। তপবন ধীর গতিতে ছেলের জন্য মাছ ভর্তা করতে লাগলো। দক্ষ হাতে একটা কাজি লেবুর জিস্ট, ধনিয়া পাতা, ঝাল ঝাল শুকনো মরিচ, পেঁয়াজ, বেরেস্তা দিয়ে মাছ ভর্তা বানায়। ছোটবেলা থেকেই তানশান মাছে গন্ধ পায়। তাকে ধরে বেঁধে কোনো মাছ খাওয়ানো যায় না, আর সেই ছোটবেলা থেকে তপবন তাকে এভাবে সব ধরনের মাছের ভর্তা বানিয়ে খাওয়ায়। এভাবে সে গন্ধ পায় না, বরং মজা করে খায়। আর এই ভর্তা তার হাতের ছাড়া আর কারোর হাতের হলে চলবে না। সপ্তাহে 2 দিন তপবন মাছ ভর্তা তৈরি করে। আপনি রান্না করতে পারেন? রূপকথার প্রশ্নে ঘোরগ্রস্ত তপবন মৃদু
হতচকিত হয়ে বলল, রান্না পারি বলতে শুধু তানসানের প্রয়োজনে সবকিছু রান্না করতে পারি। ওকে ছোটবেলা থেকে রান্না করে খাইয়েছি, কিন্তু কিন্তু এর বাইরে আর কিছু কখনো রান্নাবান্না করা হয়নি। রূপকথা ম্লান হাসলো। সৃষ্টিকর্তার মর্জি অন্যরকম থাকলে আজ লোকটা পৃথিবীর সর্বোপরি সুখী একজন মানুষ হতো, কিন্তু জগতের কেউ কি কখনো সর্বসুখী হয়? হয় না। তাই তো আজ সে একটা ভঙ্গুর সুখী পরিবারে আছড়ে পড়া পরগাছা, যাকে জোরপূর্বক মানিয়ে নিয়ে সকলের আপ্রাণ প্রয়াস। ভালোবাসা সে তো দুঃস্বপ্ন। পরবর্তী সময়টুকু পিনপতন নীরবতায় কেটে গেল। আজ আর দুজনের মধ্যে একটা শান্তিপূর্ণ সুন্দর আচরণ দেখা গেল না। দুজনই একে অপরের থেকে দৃষ্টি লুকানোর চেষ্টা করে, কেউ কারোর মনের খবর জানার প্রয়োজন বোধ করে না। সন্ধ্যা হতেই ঘরময় কেক, উপহার, রকমারি খাবার, প্রিয়জনদের আগমনে শিকদার বাড়ি সেজে ওঠে এক অন্যরকম উৎসবে। শিকদার বাড়ির সকল দুঃখগুলোকে ম্লান করে একফালি সুখ হয়ে ঠিক এমন দিনেই তানসানের আগমনী সুর বেজেছিল। সেই থেকে এই দিনটা একটু বেশি প্রাধান্য পায় সকলের কাছে। উপরন্তু মাহারায় ছেলেটার মুখের হাসি ধরে রাখা হলো বাড়ির সকলের একমাত্র চাওয়া। তার জন্য তারা সব করতে পারে। তপবনের অফিস থেকে প্রত্যেক এমপ্লয়ি উপহার পাঠিয়েছে তানসানের জন্য। দুপুরের পর থেকে তপবন ব্যস্ত সময় কাটাচ্ছে। তাদের পাশের প্লটে ভাড়া বাড়ির 5 তলায় খাবারের আয়োজন করা হয়েছে। অতিথিরা সব এতিম শিশুরা সেখানেই খাওয়া দাওয়া করবে। সেদিকটা সামলাচ্ছে সে আর তকদির শিকদার। তকদির শিকদারের অন্য ভাইরাও এসেছে কাজে হাত বাটাতে। নাইলের আজ আনন্দের শেষ নেই। সে বিষয় নিয়ে ছুটছে এদিক সেদিক আর উপহার দেখছে, আবার কেকগুলোর পাশে ঘুরঘুর করছে। কয়েকবার ভাইজানের কাছে যাওয়া হয়ে গিয়েছে তার। কেক কেন কাটছে না ভাইজান, এই প্রশ্ন নিয়ে, কিন্তু ভাইজান গোমরামুখ। সে কেকও কাটছে না, না কথাও বলছে, শুধু নিজের ঘরে বসে পড়েছে। সদর দরজা দিয়ে তখন তপবন হাস্যোজ্জ্বল মুখে ঢুকে, সাথে কয়েকটা অপরিচিত মুখ। তবে রূপকথার কাছে অপরিচিত হলেও বাকি সবার কাছে বড্ড পরিচিত। মৌনতা, নায়ের মুখশ্রী চকচক করে উঠল নানা ভাই, নানুমণি আর মামুকে দেখে। মৌনতা খুলনার মধ্যবিত্ত পরিবারের একজন সন্তান। তার বাসার কাছেই 30 মিনিটের দূরত্ব। তার বাবা একজন হাই স্কুলের টিচার ছিলেন, কিন্তু তিনি অসুস্থ হয়ে যাওয়ার পর আর চাকরি করেনি। 2 বার স্ট্রোক করে এবং হার্টে রিং পরানো। তাকে সর্বদাই শান্ত বেড রেস্টেই থাকতে হয়। তারা 3 ভাই বোন। বড় বোন বিবাহিত, 2 সন্তানের জননী। মেজ সে এবং তার ছোট ভাই ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। তার বাবা মায়ের আয়ের ইনকাম বলতে তাদের নিজস্ব বাড়ি। 5 তলা বাড়িটাই তাদের একমাত্র সম্বল। সেটার একতলায় তার বাবা মা থাকে এবং বাকি 4 তলা ভাড়া দেওয়া। সেটা দিয়ে যা টাকা পায় তাতে তাদের সংসার সুন্দরভাবে চলে যায়। মৌনতা ছলছল নয়নে তাকায় বাবা মায়ের দিকে। বাবার বাড়ি কাছে হলেও সে খুব একটা যেতে পারে না। ইমরোজ পছন্দ করে না ওই বাড়িতে গিয়ে রাতে থাকা। গেলেও 1-2 ঘন্টা থেকে চলে আসে। মাঝে মধ্যে ছোট ভাই মৃন্ময় এসে নায়েলকে নিয়ে যায়। সেখানে এক হৃদয় বিদারক পরিস্থিতি তৈরি হয়। এতদিন বাদে মায়ের বুকে লেপ্টে যাওয়া মৌনতার মনে হলো বুকে জমা অর্ধেক কষ্ট শুষে নিয়ে গিয়েছে ভদ্রমহিলা। মৌনতা যখন মায়ের আলিঙ্গনে নিজের সব ক্লান্তিগুলো নিঃশেষ করছিল, তখনই ভেসে আসে অভিমানী কণ্ঠ। হ্যাঁ হ্যাঁ, মাকে পেয়ে এই মাকে ভুলে গিয়েছে একজন মানুষ। আমাদের আর চোখে পড়ে না, আমরা তো আর মা না। পারমিতার অভিমানী কণ্ঠে মৌনতা অশ্রুসিক্ত নয়নে ফিক করে হেসে উঠল। মাকে ছেড়ে ছুটে গিয়ে আছড়ে পড়ে পারমিতার বুকে। পারমিতার মুখে স্নেহের হাসি ফুটে উঠল। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে শুধায়, কি রে, তুই এমন কাঠ হয়ে গেছিস কেন? আমার ইমরোজের কি কম পড়েছে? তোকে খাওয়ায় না? খাওয়াতে কোনো কমতি কেউ রাখে না বেয়ান, কিন্তু আপনার এই বাদর মেয়েই কিছু মুখে তোলে না। সবার বেলায় আছে, কিন্তু নিজের বেলায় তাকে খুঁজে পাওয়া যায় না। মৌনতার মায়ের কণ্ঠে অভিযোগ। পারমিতা ম্লান হাসলো তার কথায়। সে জানে একলা এই বিশাল সংসারটার দায়িত্ব এই মেয়েটাকে একা হাতে সামলাতে হয়, আর তাতে নিজের সুখ স্বাচ্ছন্দ্য দেখার সুযোগ হয় না। কিন্তু এখন সে উৎসুক নজরে তাকায় মৌনতার দিকে, হাসি মুখে শুধায়, সে কোথায়? মৌনতা অবুঝ কণ্ঠে বলে, কে? তানসান? না, আমার আরেক মেয়ে। পারমিতার কথায় মৌনতা একগাল হাসলো। মানুষটা কত অমায়িক, না জানি তার মেয়েটা কত অমায়িক ছিল। সে এদিক সেদিক তাকিয়ে অদূরে একটা দাঁড়িয়ে থাকা রূপকথার দিকে তাকায়। ধমকে উঠে বলে, ওখানে একা দাঁড়িয়ে আছো কেন? এখানে এসো, দেখো দেখো, তোমার আরো 2টা মা এসেছে।
রূপকথা জড়তা নিয়ে এগিয়ে যায়। পারমিতা ঘাড় বাঁকিয়ে নির্মল নয়নে তাকায়, চোখে মুখে উপচে পড়া স্নেহ, আগ্রহ, ভালোবাসা, নিতান্তই ছিমছাম একটা ছোট মেয়েকে দেখে। রূপকথা এগিয়ে আসতেই পারমিতা অভিভূত হয়ে বলল। এই যে একটা ছোট্ট পরি, মৌনতা। মৌনতা হেসে বলে, হ্যাঁ মামুনি, এটা পড়ি। যেমন সুন্দর দেখতে তেমন সুন্দর আচরণ। রূপকথা সালাম দিতেই পারমিতা বলে, আমায় চিনতে পেরেছিস? আমি কিন্তু তুই বলবো। ছেলে মেয়েদের আমার তুমি বলতে ইচ্ছে হয় না, তাতে যে যা ভাবুক। আমার সবগুলো ছেলে মেয়েকে আমি তুই করে বলি। রূপকথা ঠোঁটে ছড়িয়ে হাসে স্পষ্ট কথায়। সে হেসে মাথা নেড়ে বলে, মায়েরা সন্তানদের তুই বললেই শুনতে শ্রুতি মধুর লাগে, কোনো সমস্যা নেই, আপনি যা ইচ্ছে তাই বলেন। আমাকে তুই বলতে হবে। তুই আমাকে আপনি বলছিস কেন? তুমি বল। আমি মৌনতার মামুনি, তোরও মামুনি। পারমিতা গুরুগম্ভীর গলায় বলল। রূপকথার মলিনতা জড়তা দৌড়ে পালায় চমৎকার মানুষটার সান্নিধ্যে। সে হাসি মুখে বলল, কেমন আছো মামুনি? পারমিতা হেসে তাকে বুকে জড়িয়ে নেয়, মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, অনেক ভালো আছি। তোকে দেখার পর আরো ভালো হয়ে গিয়েছে। আমার খুব ইচ্ছা ছিল তোকে দেখার, কিন্তু তোর দুটো বাদর ভাই আছে বুঝেছিস, তাদের যন্ত্রণায় আমি বের হতে পারি না। এবার তপুকে বলবো ওই দুটোকে সাহায্য করতে। ওই দুটো শুধু তপুর কথাই মেনে চলে। রূপকথা এতক্ষণে বুঝলো ইনি তানশানের নানুমণি, সাথে এটাও বুঝলো তানশান নামক চমৎকার ছেলেটা কেন এত চমৎকার আচরণের, যার গোটা পরিবারটাই এত চমৎকার। রূপকথা সবার সাথে পরিচিত হয়। নির্জনা বেগম দুই বেআইন নিয়ে নিজের ঘরে চলে যায়। বেআইনের সাথে কথা বলে পারমিতা ছুটল কাঙ্ক্ষিত মানুষটার কাছে। রূপকথা কাজ করছিল নিচে। পারমিতা তাকে বলে, রূপকথা মারে একটু উপরে দিয়ায়, আমায় পায়ের গিটে ব্যথা, উঠতে কষ্ট হবে। রূপকথা হেসে বলল, আসছি মামুনি। রূপকথা পারমিতাকে দিয়ে আসলেও নিজে ঢোকে না। তানশান মেদ করছিল। কষ্টগুলোকে চাপা দেওয়ার এই এক চমৎকার মাধ্যম, যা তাকে কখনোই আশাহত করেনি। তন্মধ্যে তাকে ধ্যানচ্যুত করে পারমিতা ধীরে স্থির দরজা ঠেলে নাতির ঘরে ঢুকলো। ঠিক পড়ার টেবিলে দৃষ্টি ফেলতেই টলটল নেত্রে দৃষ্টি আটকে গেল। কলম আঁকড়ে ধরা ছেলেটির হাতটি খানিক কেঁপে উঠল। উপচে পড়া বিষণ্ণতা বেরিয়ে আসতেই চাপা দেওয়া সে এই যন্ত্রণাদের অবমুক্ত করে দিয়ে তানশান হু করে কেঁদে উঠল। না নানুমণি, মামা আবার হারিয়ে গিয়েছে। পারমিতা লালচে নেত্রে এগিয়ে গিয়ে শক্ত করে বুকে জড়িয়ে নিল তাকে। সহসা তানশান তাকে আঁকড়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। বিলাপের সুরে বলে, আর কখনো মাম্মার চিঠি আসবে না নানুমণি। আমি আজ আরো একবার মাম্মাকে হারিয়ে ফেললাম। পারমিতার চোখ ঝাপসা হতে লাগলো। তবুও শক্ত হাতে নাতিকে সামলায়। তাদের কোনো অধিকার নেই সৃষ্টিকর্তার সিদ্ধান্তের উপর প্রশ্ন তোলার, শুধু হাসি মুখে মেনে চলাই তাদের কর্তব্য। নাতিকে সামলে পারমিতা তার মুখে হাসি ফুটিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন। নাতির মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, আমরা কখনো আল্লাহর সিদ্ধান্তের ওপর আঙুল তুলতে পারি না নানু ভাই। তিনি যা করেন আমাদের ভালোর জন্য করেন। তার উপর অসন্তুষ্ট হলে তোমার মাম্মার কষ্ট পাবে। নানু ভাই, তুমি বড় হচ্ছ, তোমার উচিত এপারে তোমার বাবা আর ওপারে মায়ের জীবন সহজ করা, কিন্তু তুমি কঠিন করছো এমন ভেঙে পড়ে। নানুর বুকে মাথা টেকিয়ে বসে তানশান নির্বাক। পারমিতা পুনরায় বলল, তুমি যদি হাসি খুশি থাকবে তোমার মাম্মা ওপারে তত ভালো থাকবে। তানশান নীরব, অশ্রুগুলো মুছে নিল, মাথা নেড়ে বলল, আর কখনো হবে না। পারমিতা মৃদু হাসলো, বলল, আচ্ছা নানু ভাই, তুমি কি জানো আল্লাহ যা কেড়ে নেয় তার থেকে দ্বিগুণ ফিরিয়ে দেয়? জানি। এখন বলো তো, আল্লাহ তোমায় কি দিয়েছে? এবার তানশান জবাব পেল না, অবুঝ কণ্ঠে বলল, কিছুই দেয়নি। তুমি কিন্তু আল্লাহকে নারাজ করছো নানু ভাই। তুমি কি জানো তোমার নতুন মামুনি তোমার জন্য একটা নিয়ামত? পারমিতা গম্ভীর কণ্ঠে তানশানের চোখে ভাসে রূপকথার বোকাশোকা মুখশ্রী। সৃষ্টিকর্তা কিছু দিলে তা হাসি মুখে গ্রহণ করতে হয় নানু ভাই। তোমার উচিত তাকে মন থেকে গ্রহণ করা। তুমি যদি সৃষ্টিকর্তার পাঠানো নিয়ামত গ্রহণ না করে পায়ে ঠেলে দাও, তবে সে নারাজ হয়ে যাবে, আর এর প্রভাব কিন্তু তোমার মায়ের ওপরেও পড়বে। তানশান মুখ তুলে তাকায় উৎকণ্ঠা নিয়ে বলল, আমি কাউকে পায়ে ঠেলে দিইনি মামুনি, কেন কষ্ট পাবে? তুমি যে তাকে গ্রহণও করনি সেটাও স্পষ্ট নানু ভাই। সে তোমার ঘরে আসতে ইতস্ততা করে, নিজেকে ছোট মনে করে।
তানশানের শির নত হয়ে গেল। পারমিতা তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমি তোমায় বলছি না তাকে একেবারে মায়ের আসনে বসিয়ে দাও, কিন্তু তাকে তার প্রাপ্য সম্মানটুকু দাও, ভালোবাসাটুকু দাও। সে তো এমন কিছু করেনি যার পরিবর্তে তুমি তাকে ঘৃণা করবে। করেছে কি? তানশান নত শিরে না বোধক মাথা নাড়ল। তবে তার সাথে স্বাভাবিক ব্যবহার করো নানু ভাই। ঘৃণা, ইতস্ততা নিয়ে লম্বা একটা জীবন কাটানো অনেক কঠিন। তাকে কোনো ভুলের শাস্তি দিচ্ছ। সে তোমার মায়ের মৃত্যুর জন্য দায়ী নয়। হারা তোমার মায়ের জায়গা নিচ্ছে, শুধু তোমাদের জীবনে নতুন একটা জায়গা করছে। কারোর কি এই শক্তি আছে যে সে তোমার মায়ের জায়গা নেবে? তানশান এবারও না বোধক মাথা নাড়ল। পারমিতা তার কপালে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলল, আমি আশা করব নতুন বছরের শুরুটা তুমি ভালোবাসা আর সম্মানের সহিত করবে। তাকে তার প্রাপ্য সম্মান দেবে। তানশান নীরবে শুনল শুধু। পারমিতা নিজের দায়িত্বটা যথাযথভাবে পালন করে। নাতি এবং রূপকথা দুজনকেই উপহার দেয়। সে রূপকথা আপত্তি করার সুযোগই পায়নি। অমায়িক মানুষটা কেমন হুমকি দিয়ে তার গলায় চেন পরিয়ে দিয়েছে। কে বলবে সে তার মেয়ের সতীন? অমায়িক মানুষগুলোর সাথে রাতটা হুড়মুড়িয়ে কেটে যেতে লাগলো। ঘড়িতে তখন 11:45। ঘরের অর্ধেক মেঝে ভরে যাওয়া গিফট বক্সগুলোর দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকা ছেলেটা হঠাৎ করে ছোট বাচ্চাদের মতো ডুবে যায় অসম্ভব কিছু স্বপ্নের মাঝে। কেমন হতো তার সারা জীবনের চাওয়া আর বদলে সৃষ্টিকর্তা সকলকে চমকে দিয়ে তার মাকে পাঠিয়ে দিত। দরজা খুলেই মা হাসি মুখে বলতো, তানসান, মাম্মাম এসে গিয়েছে। তানশানের স্বপ্নটিকে খানিক বাস্তবতায় রূপ দিয়ে ঠিক স্বপ্নের মতো তার দরজায় হঠাৎ টোকা পড়ল। হতচকিত তানশান চমকে তাকায়। দরজার পানে অস্ফুট স্বরে ডেকে ওঠে, মাম্মা। দরজাটা খুলে গেল। দরজা আঁকড়ে ধরে রূপকথা মাথা ঢুকিয়ে উকি দিল। মৃদু ইতস্ততার সাথে বলল, একটু আসি। তানশানের মনে হলো স্বপ্নগুলো টুকরো টুকরো হয়ে ভেঙে গিয়েছে, কিন্তু তার অবুঝ মন বুঝল না সৃষ্টিকর্তা তার ভঙ্গুর স্বপ্নগুলোকে নতুন করে জুড়ছে। সে মিহিসরে বলল, আসুন। বলে সে ভঙ্গুর স্বপ্নগুলো নিয়ে বইয়ে মুখ গুজল। রূপকথা মন্তরগতিতে এগিয়ে যায়। বইয়ে মুখ গুজে থাকা ছেলেটার দিকে সতর্ক দৃষ্টি ফেলে হাতে করে আনা ছোট্ট পায়েসের বাটিটা তার পাশে রাখলো। মিনমিনে স্বরে বলল, শুভ জন্মদিন। তানশান বই থেকে মুখ তুলে তাকায় পায়েসের দিকে। গম্ভীর গলায় বলল, ধন্যবাদ। বলেই সে পায়েসের বাটিটা নিয়ে খেতে লাগলো। রূপকথা প্রসন্ন হয় এতটুকুতে। মৃদু চঞ্চল কণ্ঠে শুধায়, পায়েস খেতে কেমন হয়েছে? প্রথমবার বানিয়েছি। তানশান খেতে খেতে শান্ত স্বরে বলল, ভালো হয়েছে, শুধু লবণের জায়গায় চিনি দিলে পারফেক্ট হতো। এহেন অদ্ভুত কথায় রূপকথা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। কথার মানে বুঝতে পেরে হতচকিত সে তানশানের হাত থেকে ছিনিয়ে নেয় পায়েসের বাটিটা। শঙ্কিত মনে তৎক্ষণাৎ এক চামচ নিজের মুখে তুললে অত্যাধিক লবণে তিতকুটের স্বাদে চোখ মুখ কুচকে নিল। তানশান নীরবে আবার বইয়ে মনোযোগ দিয়েছে। রূপকথা অবাক পানে তাকায় শুধায়, এত তিতা পায়েস খেলে কেন? তানশান নত শির বইয়ের মুখ গুজে বলল, পাপা বলে কেউ খুশি হয়ে কোনো উপহার দিলে তা হাসি মুখে গ্রহণ করতে হয়। রূপকথা ম্লান দেহে মুগ্ধ হয়ে শুনে সে প্রতিউত্তর। এই যাত্রায় আরও একবার মনে হলো তপবন শিকদার পৃথিবীর সবচেয়ে সফল বাবা বোধ হয় ধরণীতে আর একটা নেই, যে কিনা মা ছাড়া এই ছেলেটাকে শিষ্টাচারে সমৃদ্ধ করে গড়ে তুলতে সক্ষম হয়েছে। সে দ্রুত জগ থেকে পানি ঢেলে গ্লাসটা এগিয়ে দিয়ে বলল, এখন পড়ছো? একটু পরে পড়ো। নিচে আসো, সবাই অপেক্ষা করছে, কেক কাটবে, 12টা বেজে যাবে। তানশান লিখতে লিখতে ভারী ভাঙা কণ্ঠে বলল, আপনি যান, আমি আসছি। রূপকথা দেখে ফোলা ফোলা ওই মুখটি কান্না করেছে বুঝতে পেরে, তাই আগ বাড়িয়ে কিছু বলার সাহস করে উঠতে পারে না। বলল, আচ্ছা দেরি করো না কিন্তু। তবে যেতে নিলে তানশান পিছু ডাকলো। রূপকথা তৎক্ষণাৎ ফিরে এসে শুধায়, কিছু বলবে? স্বল্প সময়ের এই সংসার জীবনে রূপকথা প্রায়শই বাবা ছেলের অদ্ভুত প্রশ্নের সম্মুখীন হয়। আজও তানশানের থেকে তেমন এক অদ্ভুত প্রশ্নের সম্মুখীন হলো। যে প্রশ্ন অন্তঃস্থলে ডেকে ওঠে সে কারোর মা। হ্যাঁ মা, মাতৃত্ব সুন্দর। ছোটবেলা থেকে এটা দেখেই বড় হয়েছে সে। মাতৃত্বের কোনো বিভেদ হয় না। তানশান কলম ছেড়ে মাথা তুলে তাকায়। গম্ভীর গলায় শুধায়, আপনাকে আমি কি বলে ডাকবো? শাড়ি আঁচল আঁকড়ে ধরে রূপকথা কিয়ৎকাল স্তম্ভিত পানে তাকিয়ে রইল সোজা সাপটা প্রশ্নে। অবুঝ কণ্ঠে বলল, হ্যাঁ। তানশান পুনরায় রোবটের মতো বলল, আপনাকে আমি কি বলে ডাকবো? বহুল আকাঙ্ক্ষিত প্রশ্নটা হঠাৎ পেতেই রূপকথা নির্বাক হয়ে গেল। তবুও জোর গলায় বলতে পারল না। মা বলেই ডাকো। সে মিহিসরে বলে, তোমার যা ইচ্ছে তাই বলে ডাকো, সমস্যা নেই।
তানশান কিয়ৎকাল সময় নেয়, অতঃপর বিভ্রান্তিত কণ্ঠে বলে। মিনি বলে রাখি। রূপকথার মুখশ্রী বিবর্ণ হয়ে গেল অদ্ভুত সম্বোধনে। চোখ মুখ থেকে অনাকাঙ্ক্ষিত আনন্দটা গায়েব হয়ে যায়। অসন্তোষের কণ্ঠে বলে, মিমি। হ্যাঁ, এটা ভালো হবে, আপনার সাথে এইটা একটা ভালো মানায়। রূপকথা জোরপূর্বক কৃত্রিম হেসে অস্ফুট স্বরে বলে। আচ্ছা। তানশান পুনরায় লেখায় মনোযোগী হয়। রূপকথা দরজা চাপিয়ে বেরিয়ে আসে। নিচে নামতে গেলেই দেখলো তপবন উপরে উঠছে। রূপকথাকে দেখে তপবন জিজ্ঞাসা করে, তানশানকে ডেকেছো? জি ডেকেছি। কি বলেছে? আসছে বলেছে। ও আচ্ছা। বলেই তপবন পা বাড়ায় ছেলের ঘরের দিকে। সন্ধ্যা থেকে দেখা হয়নি বার্থডে বয়ের সাথে। রূপকথা ইতস্ততার সাথে তাকে পিছু ডাকে। শুনছেন? তপবন পিছু ফিরে শুধায়, কিছু বলবে? রূপকথা চঞ্চল কদমে এগিয়ে আসে, ইতস্তত কণ্ঠে শুধায়, মিমি মানে কি? তপবন ভ্রু কুচকে বলল। মিমি সাধারণত নাম, আবার অনেক ক্ষেত্রে মাকে মিমি বলে ডাকা হয়। কেন বলো তো? রূপকথা হতচকিত শুধায়, মা? তার মানে মিমি মানে কি মা হয়? তপবন মাথা নেড়ে সাই জানিয়ে বলল, মাও হয়। বিদেশি প্রায়শই বাচ্চারা মাকে মিমি বলে ডাকে। আমার কিছু কাজিনও আছে, তারাও আমাকে মিমি বলে ডাকে। তুমি বললে তো না, কেন এটা জিজ্ঞাসা করলে? আনন্দে খেইহারা মেয়েটি উত্তেজনা চাপিয়ে রেখে হাসি মুখে ঘন ঘন মাথা নেড়ে বলে, না কিছু না, আপনি যান। বলেই সে চঞ্চল কদমে নিচে নেমে যায়। তপবনও কাজ ঝাঁকিয়ে ছেলের ঘরে ঢুকেই বলে, আব্বু, 11:50 বাজে, এখনো আসছো না কেন? তানশান বই গুছাতে গুছাতে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।